আমাদের আবেদন শুরু হচ্ছে 21/12/2024 তারিখ থেকে, আবেদন শেষ হবে 31/1/2025 তারিখ। ঠিক আছে? এখন ভালো কথা, আবেদনের জন্য আমাদের কয়েকটা ক্যাটাগরিতে আবেদন করা যাবে। এক, জিডি ট্রেডে আবেদন করা যাবে সাধারণ সৈনিকে। ঠিক আছে কি? সাধারণ সৈনিকে কারা আবেদন করতে পারবে এবং তাদের বয়স কত থাকতে হবে? দেখো, যাদের বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলারে আবেদন শুরু হচ্ছে 21শে ডিসেম্বর থেকে 2024। আজকে ঠিক যে মুহূর্তে আমরা ভিডিওটি করছি, আজকে হচ্ছে 20 ডিসেম্বর, তাই না? তার মানে আগামীকাল থেকে আমাদের সেনাবাহিনীর অতি কাঙ্ক্ষিত যে সার্কুলারটা আমরা আশা নিয়ে বসেছিলাম, সে সার্কুলার চলে আসছে। আমাদের 21 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন চলবে 31 জানুয়ারি 2025 সাল পর্যন্ত, তাই না? আচ্ছা, তার মানে 1 মাসেরও বেশি সময় ধরে আবেদন করা যাবে। সবাই তো করবো আবেদন? কারা কারা করবো আবেদন? ওকে, সবারই ইচ্ছা আছে সৈনিক হওয়ার, তাই না? ঠিক আছে, তো আমার ঠিক এই মুহূর্তে যারা অনলাইন শিক্ষার্থী যারা দেখছো আমাদের সোলজার ট্রেনিং একাডেমির আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের সকলের জন্য। কারণ আমি আজকের এই ভিডিওতে যারা বসে আছে আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট সোলজার একাডেমির, তাদেরকে শেখাবো কিভাবে আবেদন করতে হবে, আবেদনে কোন বিষয়গুলো ভুল করা যাবে না, পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্রস্তুতি এবং আরো অন্যান্য বিষয়গুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে? ভিডিওটা হয়তো বড় হতে পারে, যারা অনলাইন শিক্ষার্থী তোমরা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবা এবং যারা নতুন দেখছো অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। কারণ আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলটি, যে চ্যানেলে তোমরা এখন ভিডিও দেখছো এবং যে চ্যানেলের ভিডিও দেখে তোমরা একাডেমিতে আসছো, আমাদের ইউটিউব চ্যানেল বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ডিফেন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। বুঝতে পারছি কি? এই জন্য একটা জোরে করতালি দাও। অনেক চ্যানেল আছে, এই কথা বলে সেই কথা বলে, এইরকম না। প্রপার যে চ্যানেলের মাধ্যমে মানুষ পড়ালেখা শিখতে পারে, যে চ্যানেলের ভিডিও দেখে মানুষ মেডিকেল ফিট হতে পারে, যে চ্যানেলের ভিডিও থেকে পরামর্শ নিয়ে মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ অর্থাৎ সৈনিক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে, সেই চ্যানেল অর্থাৎ আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলের কথাই বলছি। তোমরা সবাই সাবস্ক্রাইব করছো তো? গুড। তাহলে এখন আমরা মূল কথায় চলে যাব। আমাদের আবেদন শুরু হচ্ছে 21/12/2024 তারিখ থেকে, আবেদন শেষ হবে 31/1/2025 তারিখ। ঠিক আছে? এখন ভালো কথা, আবেদনের জন্য আমাদের কয়েকটা ক্যাটাগরিতে আবেদন করা যাবে। এক, জিডি ট্রেডে আবেদন করা যাবে সাধারণ সৈনিকে। ঠিক আছে কি? সাধারণ সৈনিকে কারা আবেদন করতে পারবে এবং তাদের বয়স কত থাকতে হবে? দেখো, যাদের বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে 17 থেকে 20 বছরের মধ্যে থাকবে, অর্থাৎ এর একদিন কমও হওয়া যাবে না, অর্থাৎ 20 তারিখে একদিন বেশিও হওয়া যাবে না। তাহলে তোমরা সবাই আবেদন করতে পারবা। বুঝতে পারছি? গেল। এসএসসি তে কত পয়েন্ট থাকতে হবে? এসএসসি তে তোমার সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে। যে কোনো বিভাগ থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, মাদ্রাসা, কারিগরি, যে কোনো বিভাগ থেকে তোমার 3 পয়েন্ট সর্বনিম্ন পেলেই তুমি ট্রেড 1 সৈনিক পদে আবেদন করতে পারছো। ঠিক আছে? এটা তো সবার আছে। এরপরে উচ্চতার ক্ষেত্রে পুরুষের উচ্চতা কত লাগবে? সাধারণ প্রার্থীদের জন্য 5 ফিট 5 ইঞ্চি। এটা আছে তো সবার? মহিলাদের জন্য লাগবে কত? 5 ফিট 1 ইঞ্চি। 5 ফিট 1 ইঞ্চি কত লাগবে? 5 ফিট 1 ইঞ্চি। বুঝতে পারছি কি? অন্যান্য ক্ষেত্রে কি বোঝাইছে? ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা, ঠিক আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। ঠিক আছে? এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফিট হলেই আবেদন করা যাবে। আবার মজার বিষয়, এই উচ্চতার উপরে কিন্তু তোমার পয়েন্ট দেয়া হয়। তোমরা তো জানো, শিখেছি না? এই পয়েন্টের ভিত্তিতে মেধা তালিকায় শেষমেশ একজন সৈনিককে নির্বাচন করা হয়। তো এগুলো আমরা পরে আলোচনা করব। আবার যারা ক্লাস করলো এতদিন তারা অনেকেই জানো।
তাই না? তার মানে উচ্চতা আমরা সচরাচর দেখে আসছি সেনাবাহিনীতে 5 ফিট 6 ইঞ্চিতে লোক নেয়, সেখান থেকে গত সার্কুলারেও 5 ফিট 5 ইঞ্চি, এই সার্কুলারেও 5 ফিট 5 ইঞ্চিতে লোক নিচ্ছে। বুঝতে পারছি কি? যারা মনে করছো অনলাইন শিক্ষার্থী অনেক আছে, অনেকে 5 ফিট 5 ইঞ্চির একটু কম হতে পারে, হাফ ইঞ্চির মতো কম হতে পারে, তারও কম হতে পারে। সে সকল শিক্ষার্থীদেরকে একটা পরামর্শ দিব, তোমরা বেশি বেশি করে সাঁতার কাটবা, ব্যাক সুইমিং, ঠিক আছে, ডিম দিবা, চিনাপ দিবা, একটু আমিষ এবং প্রোটিন জাতীয় খাবার খাবা, এক্সারসাইজ করবা, তাহলে শরীরটা একটু বৃদ্ধি পাবে। তাহলে 5 ফিট 5 ইঞ্চি যদি তুমি সঠিকভাবে বৃদ্ধি করতে পারো বা সঠিকভাবে মেপে স্কেলে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই চান্স পাবা। এখানে অনেকের একটা ভুল ধারণা থাকে যে স্যার সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে আমি দেখছি বা আমি শুনছি যে 1 ইঞ্চি কমায় দেয়, হাফ ইঞ্চি কমায় দেয়, ঠিক আছে কি? এখন এই উচ্চতার উপরেও কিন্তু সেনাবাহিনীতে একটা পয়েন্ট দেওয়া হয়, ওখানে হাফ ইঞ্চির কোনো সুযোগ নাই। তুমি 5 ফিট 5.5 ইঞ্চি গেলে তোমার 5 ফিট 5 ইঞ্চি দিয়ে তারা নাম্বার দিবে। আবার অনেকে কি করে, আমরা ওই যে কাপড় মাপার ফিতা দিয়ে উচ্চতা মাপি, তাই না? কাপড় মাপার ফিতা দিয়ে উচ্চতা মাপি দর্জির কাছে বা নিজেরা, সেটা তো আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তুমি যখন কাঠের স্কেলে বা অন্য শক্ত একটা স্কেলে, আমরা যে স্কেল দিয়ে মাপি, এখানে কোনো ভুল হবে না। বা তুমি যখন আর্মিতে বা যাবা পরীক্ষা দিতে, সেখানেও তাদের কোনো ভুল হবে না। এখন কেউ যদি বাইরে থেকে মাপটা ভুল করে যায়, সে জেনে গেল 5 ফিট 6 ইঞ্চি, ওখানে গিয়ে হলো 5 ফিট 5 ইঞ্চি, সেটা তার ব্যর্থতা। উচ্চতা মাপার স্কেল তো বিজ্ঞানী একটাই বানাইছে না? উচ্চতা মাপার স্কেল তো আর দুইটা বানায়নি, ঠিক আছে? মাপের স্কেল একটাই, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তার মানে আমাদের জেনারেল ট্রেডে আমরা মোটামুটি যারা বসে আসছে একাডেমিক শিক্ষার্থী, তারা সবাই আবেদন করতে পারবা। এখন কারো যদি এক্সট্রা কিছু থাকে, ঠিক আছে, যেমন টিটি ট্রেড, টেকনিক্যাল ট্রেড, এই ট্রেডে ড্রাইভিংও আছে, তাই না? আচ্ছা, এখন ধরো কেউ যদি ড্রাইভিং ট্রেডে আবেদন করতে চায় এবং কারো যদি সাধারণ ট্রেডে আবেদনের বয়স শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই ড্রাইভিং জানতে হবে। বুঝতে পারছি? ড্রাইভিং এর বয়সটা কত হতে হবে? 17 থেকে 21 বছরের মধ্যে। আবার সার্কুলারে দেখবা লেখা আছে যে ড্রাইভিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের 1 বছর শিথিল করা হয়েছে, তার মানে 22 বছর পর্যন্ত আবেদন করা যাবে। বুঝতে পারছি কি? ওকে। এখন ধরো যারা 5-6 বছর ধরে ড্রাইভিং করছে বা 5-6 বছর আগে, 7-8 বছর আগে তোমার ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালাইছে, তার তো লাইসেন্সের একটা অভিজ্ঞতা আছে। তুমি 1-2 বছর হইলেও লাইসেন্স করছো, নাকি 5 বছর হয়েছে লাইসেন্স করছো, এটা তো লাইসেন্সে লেখা থাকবে, তাই না? তো এরকম যে যত আগে লাইসেন্স করছে, এরকম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা বা প্রার্থীরা 1 বছর বেশি থাকলেও তারা আবেদন করতে পারবে এই বর্তমান সার্কুলারে। বুঝতে পারছি? আচ্ছা, আবার তোমাদের যদি সাধারণ সৈনিকে যাদের আবেদন করার বয়স আছে, তার পাশাপাশি যদি তোমরা ড্রাইভিংটাও শিখতে পারো, ড্রাইভিংটাও যদি জানা থাকে, তাহলে তোমরা সাধারণ সৈনিকে তো আবেদন করতে পারবাই, আবার ড্রাইভিং সৈনিকেও তুমি আবেদন করতে পারবা। তাহলে একই সার্কুলারে তুমি দুইটা আবেদন করতে পারছো। বুঝতে পারছি? ওকে। এখন আরো কিছু সুযোগ সুবিধা আছে। দেখো, অনেকে কলেজে বিএনসিসি করে বা স্কুল থেকে বিএনসিসি করে, স্কুলে বিএনসিসি করছে, কলেজেও ভর্তি হয়ে বিএনসিসি করছে। তো বিএনসিসি রেজিমেন্ট থেকেও আলাদা কিন্তু আবেদন করা যায়। বুঝাইতে পারছি কি? যদি কারো এখানে, কি কারো বিএনসিসি করা আছে? কেউ করো না। যদি বিএনসিসি করা থাকতো তোমাদের, তাহলে দেখতা তোমরা এই সার্কুলারে ট্রেড 1-এ জিডি ট্রেডও আবেদন করতে পারতা। ড্রাইভিং যদি জানা থাকতো, তাহলে ড্রাইভিং ট্রেডও আবেদন করতে পারতা, এবং যদি বিএনসিসি করতা, তাহলে বিএনসিসি তেও তুমি আবেদন করতে পারতা। বুঝতে পারছি? তো অনেকের অনেক এই বিষয়ে থাকবে, দেখা যাবে সে জিডিতেও পাচ্ছে, তার ড্রাইভিং জানা আছে, সে ড্রাইভিংও করতে পারছে, এবং সে বিএনসিসি করে কলেজে, সে বিএনসিসি রেজিমেন্ট থেকেও আলাদা একটা মার্ক করতে পারবে, স্পেশাল মার্ক। বুঝতে পারছি কি? এছাড়াও যারা সেনা সন্তান, তারাও আবেদন করতে পারবে।
ধরো একটা সেনা সন্তানের যদি সবগুলোই থাকে, সে সাধারণও আবেদন করতে পারবে। তার যদি ড্রাইভিং জানা থাকে, সে ড্রাইভিংও করতে পারবে। সে যদি বিএনসিসি করে, বিএনসিসি রেজিমেন্ট থেকেও একটা আবেদন করতে পারবে। আবার সে যেহেতু সেনা সন্তান, সে সেনা সন্তান ওটাতেও একটা আবেদন করতে পারবে। তার মানে সে একটা সার্কুলারে 4টা আবেদন করতে পারলো। এখন এই 4টার মধ্যে যদি তার 3টারও SMS আসে, 3টার মধ্যে যে কোনো একটাতে দেখবা যে তার চাকরি হয়ে গেছে। সে কারণে আমি বলি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে মনোযোগী হতে হবে। শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, ভালো খেলাধুলা করতে হবে, খেলাধুলা সার্টিফিকেট ম্যানেজ করতে হবে, ড্রাইভিং শিখে রাখবা, এটা সারা জীবনে কাজে লাগবে। ঠিক আছে কি? ওকে। আরেকটা বিষয়, ড্রাইভিং এ অনেকে বলে যে স্যার 18 বছরে তো অপেশাদার লাইসেন্স পাওয়া যায়। হ্যাঁ, তুমি অপেশাদার লাইসেন্স দিয়ে তুমি সেনাবাহিনীতে আবেদন করতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? এরপরে চাকরি পাওয়ার পরে তোমার যখন লাইসেন্সের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, তখন তুমি আস্তে আস্তে পরীক্ষা দিয়ে পেশাদার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো এখন পর্যন্ত যতটুকু বুঝালাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলো। আমার একটা কোশ্চেন আছে, বলো। এটা হচ্ছে মানে আপনি বলছেন এই সাধারণ ট্রেড এবং ড্রাইভিং ট্রেড দুইটাতে আবেদন করা যাবে। এখন দুইটাতে যদি সেম দিন এসএমএস চলে আসে তাহলে এর করণীয় কি? না, ড্রাইভিং বসো, ভালো একটা কোশ্চেন করছে যে সাধারণ ট্রেডের SMS এবং ড্রাইভিং ট্রেডের SMS একসাথে আসবে কিনা। এটা কখনোই আসবে না। বুঝতে পারছি? ড্রাইভিং এর মাঠ আলাদা হবে, সাধারণ জিডির SMS আলাদা সময় আসবে। যদি তুমি ট্রেড 2 তে আবেদন করে রাখতে, ট্রেড 2 এবং ট্রেড 1 এর SMS অনেক সময় একই সঙ্গে আসে। ঠিক আছে কি? ওকে, তাহলে ক্লিয়ার। আর কোনো কোশ্চেন কারো তোমাদের? হ্যাঁ, কেন কোশ্চেন নাই? মাঠে ড্রাইভিং যারা শিখছো, আবেদন করার সময় অনলাইনে কোন কোন প্রতিষ্ঠানের নাম থাকে, কোন প্রতিষ্ঠানের নাম দিয়ে ড্রাইভিং ট্রেড আবেদন করতে হয়, এটা জানার আছে না? তোমার তো এটা কোশ্চেন করা উচিত ছিল। তুমি এখানে তো ড্রাইভিং শিখছো, উঠো স্ট্যান্ড আপ। ড্রাইভিং শিখছো না? আচ্ছা, এখন তুমি আমাদের প্রতিষ্ঠানে এসে ড্রাইভিং কাম অটো মেকানিক্স এর উপরে কোর্স করছো। তো তুমি যখন কালকে আবেদন করতে যাবা, দেখবা যে ড্রাইভিং সেক্টরে অনেক কয়েকটা প্রশিক্ষণ সেন্টারের নাম দেয়া আছে। মেবি হয়তোবা তোমার 30-35টা ট্রেনিং সেন্টার, সারা বাংলাদেশ মিলে 30-35টা ট্রেনিং সেন্টার এরকম নাম দেয়া থাকতে পারে। আরো হয়তোবা প্লাস মাইনাস কম হতে পারে বা বেশিও হতে পারে। তো আমাদের প্রতিষ্ঠানেরও তুমি নাম পাবা। তো সেই প্রতিষ্ঠানটা দিয়ে তো তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে ড্রাইভিং এর। তুমি যখন অ্যাপ্লিকেশন করলা, করে তোমার তো অ্যাডমিট কার্ডে লেখা থাকবে যে তুমি কোন ট্রেনিং সেন্টার থেকে গাড়ি চালা শিখছো। ঠিক আছে না? তুমি যখন পরীক্ষা দিতে যাবা SMS আসার পরে, তখন এই 6 মাসের অভিজ্ঞতার সার্টিফিকেটটা তোমাকে নিয়ে যেতে হবে। পাশাপাশি তুমি ড্রাইভিং লাইসেন্সও করতে দিছো, এই লাইসেন্সটাও তোমাকে ওখানে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? ওকে, বসো। আবার অনেকে বলতে পারে যে স্যার ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি ড্রাইভিং ট্রেডে আবেদন করা যায় লাইসেন্স নাম্বার ছাড়া? লাইসেন্স নাম্বার ওখানে বাধ্যতামূলক করে দেওয়া নাই। তুমি লাইসেন্স নাম্বার ছাড়াও আবেদন করতে পারবা, তবে সেক্ষেত্রে SMS আসার সম্ভাবনাটা একটু তোমার কমে যাবে। যদি তোমার লাইসেন্স থাকে, লাইসেন্স নাম্বার থাকে, এটা দিয়ে যদি কেউ ড্রাইভিং ট্রেডে আবেদন করো, তাহলে 100% তোমার SMS আসবেই। আবার যদি লাইসেন্স ছাড়া তুমি আবেদন করো, ঠিক আছে, কারণ আবেদনের তো সময় বেশি নেই, মাত্র 1 মাস সামথিং সময় আছে। এই সময়ের মধ্যে অনেকে লাইসেন্স নাও পেতে পারে, তখন সম্ভাবনাটা দেখা যাচ্ছে তোমার 20% হলেও কম থাকবে। বুঝতে পারছি কি? সে কারণে চেষ্টা করবা, যারা শুনছো চেষ্টা করবা, যদি ড্রাইভিং এ সাধারণ সৈনিকের বয়স না থাকে, যদি ড্রাইভিং এ আবেদন করা বয়স থেকে, একটু চেষ্টা করো, বিআরটি অফিসে বারবার যোগাযোগ করো, দৌড়াদৌড়ি করো, তাহলে দেখবো হয়তোবা তুমি আগেও পেয়ে যেতে পারো। বুঝতে পারছি? 31 জানুয়ারি পর্যন্ত, তুমি 31 জানুয়ারির 2 দিন আগেও যদি তুমি ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাও, সে পর্যন্ত ওয়েট করো, তুমি সেদিনও আবেদন করতে পারবা। তবে তোমার অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আবেদন করাটা গুরুত্বপূর্ণ বিষয়। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আবেদন কত তারিখ থেকে শুরু হলো, কারা আবেদন করতে পারবো, কোন কোন ট্রেডে আবেদন করার সুযোগ আছে, এই বিষয়টা আপাতত আমরা ক্লিয়ার হয়ে গেলাম। বলো। কম্পিউটারে তো আর লাইসেন্স থাকে না, আবার খেলাধুলারও লাইসেন্স থাকে না।
লাইসেন্স শুধুমাত্র ড্রাইভিং এর থাকে, সার্টিফিকেট থাকে। তাহলে তুমি কম্পিউটার শিখছো 6 মাসের বা 3 মাসের বা 1 বছরের কারিগরির একটা প্রশিক্ষণ নিছো, তুমি অবশ্যই যে সার্টিফিকেটটা পাবা সেটা অবশ্যই নিয়ে যাবা। খেলাধুলার যদি কোনো সার্টিফিকেট থাকে, জেলা পর্যায়ে হতে পারে, বিভাগীয় পর্যায়ে হতে পারে, উপজেলা পর্যায়ে হতে পারে, সেটাও তুমি নিয়ে যাবা। সার্টিফিকেট ছাড়া কি ওখানে তোমার মুখের কথায় কি বিশ্বাস করবে তারা? করবে না। ঠিক আছে কি? জীবনে যত এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেট আছে সেগুলো তুমি অবশ্যই নিয়ে যাবা। কারো স্কাউটিং এর সার্টিফিকেট থেকে সেটাও নিয়ে যাবা, কাজে তো অবশ্যই লাগবে। ওকে, সিট ডাউন। ক্লিয়ার? বলো। আচ্ছা, আবেদন করবে এবং এসএমএস কতদিন পরে আসবে? আমাদের আবেদন শেষ হচ্ছে 31 জানুয়ারি থেকে। এটার এসএমএস দেখবা যে তুমি 15 দিন থেকে পর থেকে এসএমএস আসা শুরু হয়ে যাবে। এমনও হতে পারে 1 সপ্তাহ পর থেকে এসএমএস আসা শুরু হতে পারে। বুঝতে পারছি? ধরো 2024 সালের যে জেলার পরীক্ষা যে সময়ে হয়েছে, আগামী বছরে 2025 সালে ওই সময় যে ওই জেলার পরীক্ষা হবে তা কিন্তু না, আগা পিছা হয়। বুঝতে পারছি কি? অনেকে মনে করতে পারে আমি রংপুর জেলা থেকে আবেদন করছি, রংপুরে তো এসএমএস 2024 সালে জুন জুলাই অথবা ডিসেম্বরের দিকে আসছে, আগামী বছরও হয়তো বা ঠিক সেই সময় আসতে পারে। এটা রোটেশন হয়, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? 64টা জেলার মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে তোমার 15-20টা জেলার ডেট ঠিকই থাকছে, ম্যাক্সিমাম জেলার ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আগা পিছা হয়ে যাচ্ছে। সেই কারণে সতর্ক থাকতে হবে, পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি করে রাখতে হবে, যাতে মাঠে গিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরিটা নিয়ে আসা যায়, তাই না? সিট ডাউন, বসো। সুন্দর কোশ্চেন এসে। তাহলে বলো। যদি আমি গাইবান্ধা জেলা দিয়ে আবেদন করছি, কিন্তু আমার রোলটা স্যার অনেক পিছিয়ে, ধরুন 3000 3500 মধ্যে, কিন্তু এর মাঝে যদি ধরুন ঢাকা বা রংপুরে হচ্ছে স্যার, আমার আগে যারা আছে ওদের বা আমার পিছনে আছে, এর মধ্যে কি আমার স্যার আমার যে গাইবান্ধা জেলা মাঠটা বলতে হবে সেটা স্যার কতদিনের মধ্যে হতে যাবে? বসো। প্রত্যেকটা জেলার রোল আলাদা থাকবে। ধরো তুমি গাইবান্ধা জেলা থেকে আবেদন করছো, তোমার রোল 1000। কেউ রংপুর জেলা অথবা ঢাকা জেলা থেকে আবেদন করছে, তারও রোল 1000। ওই জেলার খবর তোমার জেলার সাথে মিলাইলে চলবে না, তোমার জেলার খবর শুধু তোমার জেলাতেই বিদ্যমান থাকবে। বুঝতে পারছো কি? এসএমএস কখনো রোল অনুযায়ী আসে না, এসএমএস টা এলোমেলো ভাবে আসবে, সিরিয়াল অনুযায়ী আসবে না। বুঝতে পারছি? এটা মনে রাখবো। অনেকে আমরা মনে করি যে 1 থেকে 250 অথবা 300, এরপরে 300 থেকে আবার 600 এইভাবে ডাক দেবে না, এইভাবে কখনো হবে না। হয়তোবা কিছু মিল থাকতে পারে, আবার দেখা যেতে পারে তোমার 1 থেকে 100 পর্যন্ত ঠিক রাখছে, আবার ওপাশে 2000 থেকে ওপাশে 2200 পর্যন্ত ডাক দিছে। কি বুঝতে পারছি কি? এলোমেলো ভাবে এসএমএস গুলো আসবে। বুঝতে পারলাম? ওকে, এখন আমরা চলে যাব। আবেদন তো শেষ। আবেদনের সময় শুধু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো তোমার যখন আমরা কম্পিউটারের দোকানে যাব, আগামী কালকে থেকে তো আবেদন শুরু, তাই না? খুবই ইম্পর্টেন্ট কথা বলছে, আবেদনের সময় কোন বিষয়টা সতর্কতার সাথে পালন করতে হবে অথবা লক্ষ্য রাখতে হবে, না হলে ছোট্ট একটা ভুলের কারণেই তোমার এসএমএস আসবে না। কম্পিউটারের দোকানে যখন যাবা, গিয়ে দেখবা যে ওখানে অনেক ভিড় থাকে। উনি দেখা যাচ্ছে আরো আগে বেশ কয়েকজনের আবেদন করে ফেলছে। তো ব্রাউজারে যদি কুকিজ গুলো যদি ডিলিট না করা যায়, অনেক সময় কুকিজের কারণে তার বাবার নামের জায়গায় তোমার বাবার নাম হয়ে যেতে পারে, তোমার বাবার নামের জায়গায় অটোমেটিকলি তার বাবার নামটা নিয়ে নিতে পারে। তুমি একটা দিলা, একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল, ঠিক আছে কি? সেই কারণে আবেদনের সময় কম্পিউটার আলাকে বলবা যে ভাই আপনি আপনার ব্রাউজারে কুকিজ গুলো ডিলিট করে দেন বা হিস্টরি গুলো রিফ্রেশ করেন, তাহলে আমার আবেদনের সময় ঝামেলা হবে না। বুঝতে পারছি? এবং আবেদনের সময় অবশ্যই সার্টিফিকেট নিয়ে যাবা, বাবা মার ভোটার আইডি কার্ড নিয়ে যাবা, তোমার জন্ম নিবন্ধন নিয়ে যাবা, রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড নিয়ে যাবা। এসএসসি এর প্রত্যেকটা তথ্য নির্ভুল ভাবে নিজে একবার চেক করবা, কম্পিউটার ম্যান কিভাবে লিখছে বা ফিল আপ করছে সেটা একবার চেক করবা, ঠিক আছে? বারবার মেলাইতে হবে। খালি দিলা চলে আসলা, অনেকের এসএমএস আসে না, সবাই এসএমএস পায় না পরীক্ষার জন্য আবেদন করেও। বুঝতে পারছি? আবেদনের সময় খুব ঠান্ডা মাথায় আবেদন করবা, যাতে কোনো তথ্য ভুল না হয়। বুঝা গেছে কি? এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, জেলা কোড। সার্কুলারের নিচে দেখবা
প্রত্যেকটা জেলা 64টা জেলার জেলা কোড দেয়া আছে। তোমার জেলার জেলা কোড ভুল করা যাবে না। এক জেলার প্রার্থী অন্য জেলার SMS আসবে ঠিকই, পরীক্ষা দিতে গেলে তোমাকে আর পরীক্ষা দিতে দেবে না। বুঝতে পারছি? জেলা কোড খুবই সতর্কতার সাথে এখানে সার্কুলারটা ডাউনলোড দিবা, প্রিন্ট করে দিব। এখন আমি প্রিন্ট নিয়ে আবেদন করতে যাবা, আমাদের এখানে কম্পিউটারের লোক আছে, তারা ভালোভাবে আবেদন করে দিবে। ঠিক আছে? আবেদনে কোনোভাবেই জেলা কোড ভুল করা যাবে না। যদি ভুল করো তোমার SMS আসবে ঠিকই, পরীক্ষা দিতে গেলে তোমাকে সসম্মানে বাসা পাঠায় দিবে। ঠিক আছে? এই সতর্কতাগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে আবেদনের সময়, তাহলে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে আবেদন করতে পারবো এবং যে কাঙ্ক্ষিত SMS পরীক্ষার জন্য সেটাও আমরা পেয়ে যাব। ঠিক আছে? এখন কথা বলবো নির্বাচন পদ্ধতি। আবেদন তো করলাম, SMS আসার পর থেকে সেনাবাহিনীতে কিভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে? সেনাবাহিনীর নির্বাচন পদ্ধতিতে নিয়ে একটু কথা বলি। আবেদনের 1-2 সপ্তাহ পর থেকে সচরাচর SMS আসা শুরু হবে। SMS-টা একজন প্রার্থী 72 ঘন্টা আগে পাবে। কত ঘন্টা? 72 ঘন্টা আগে। ঠিক আছে? একবার, দুইবার, তিনবার, চারবার পর্যন্ত অনেকে SMS পায়। বারবার তোমাকে রিমাইন্ড করবে SMS দিয়ে যে তোমার এত তারিখে পরীক্ষা হবে, অমুক ক্যান্টনমেন্টে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এতটার সময়। ঠিক আছে? তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করবা সেই মোবাইল নাম্বারটা অবশ্যই সব সময় অ্যাক্টিভ রাখবা। বুঝতে পারছি? অ্যাক্টিভ না রাখার কারণে অনেক সময় বন্ধ থাকে বা টাকা না ভরার কারণে সিমের মেয়াদ চলে যায়, সেক্ষেত্রে কিন্তু SMS তোমার নাও আসতে পারে। বুঝতে পারছি? সো রিমেম্বার, তুমি যে নাম্বারটা দিয়ে আবেদন করছো, মোবাইল নাম্বার দিয়ে, সিম নাম্বার দিয়ে, সে নাম্বারটা সবসময় তোমাকে অ্যাক্টিভ রাখতে হবে। ঠিক আছে? ওকে। কত ঘন্টা আগে SMS পাবা? 72 ঘন্টা আগে। ওকে। এরপরে SMS তো পেলা, পাওয়ার পরে তোমার তো পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রে যখন যাবা, তোমার লাইফের যত ডকুমেন্টস আছে, শিক্ষাগত ডকুমেন্টস, বাবা মার ভোটার আইডি কার্ড, এক্সট্রা কারিকুলাম ডকুমেন্টস, সবগুলো অরিজিনাল না থাকলেও ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। বুঝতে পারছি? ফ্রেশ ছবি, ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হইতে হবে। নর্মাল কাগজের ছবি দিলে নিবে না, ল্যাব প্রিন্টের ছবি নিয়ে যেতে হবে। সুন্দর একটা গেঞ্জি পরবা অথবা শার্ট পরবা, পরে সুন্দরভাবে শেপ করবা, চুল সুন্দরভাবে সাইজ করবা, করে পরীক্ষার মাঠে যাবা। ঠিক আছে? এবং কম্পিউটারের দোকানে যখন আবেদন করবা, আবেদনের সময়ও সুন্দরভাবে পরিপাটিভাবে আবেদন করবা। বুঝতে পারছে কি? কারণ এটা তো সরকারি চাকরি। তুমি যদি দাড়ি নিয়ে ছবি তুলে দাও, যে দাড়ি নিয়ে ছবি তুলে দাও, আবার এই দাড়ি ছাড়া কত সুন্দর লাগতেছে, অবশ্যই পরিপাটি হয়ে দেওয়ার চেষ্টা করবা যতটা সম্ভব। বুঝতে পারছি? অনেকে চুল বড় বড় থাকে, এলোমেলো গেঞ্জি পরে, হয়তো SMS আসতে পারে, কিন্তু ওই ছবিটাতে তোমার এডমিট কার্ডেই দেয়া থাকবে, সেটা তোমাকে দেখতে খারাপ লাগতে পারে। যতটুকু সম্ভব পরিপাটি হয়ে তুমি কি করবা? আবেদনটা করলা। ঠিক আছে? তাহলে আমাদের SMS কখন আসবে, SMS আসার বিষয়গুলো আলোচনা করলাম তো। 72 ঘন্টা আগে SMS আসবে এবং SMS-টা কখনো সিরিয়াল অনুযায়ী আসে না, এলোমেলো ভাবে SMS-টা রোল অনুযায়ী আসে। ঠিক আছে? SMS আসার পরে মাঠে যখন যাবা, তখন সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ডকুমেন্টসের চেকআপের পরে তোমাদের মেডিকেল চেকআপ হবে। ঠিক আছে? মেডিকেলে তুমি ফিট আছো নাকি আনফিট আছো, এটাই প্রথম হলো পরীক্ষার বিষয়। সেনাবাহিনীতে সচরাচর 200, 250, 300, 400, 500, 600 করেও SMS আসে। তো যেটাই আসুক না কেন, পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখবা যে অনেক প্রার্থী, এত সকল প্রার্থীর মধ্যে তোমাকে মেডিকেলে ফিট প্রমাণ করতে হবে। কোনো একটা বিষয়ে ছোট্ট পরিমাণ একটা সমস্যা আছে, সেটার কারণে তুমি বাদ পড়ে যেতে পারো, কারণ তাদের তো প্রার্থীর হিসাব নাই। 1 বছর ধরে পরীক্ষা নেবে, 2025 সাল থেকে পরীক্ষা শুরু, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেখবা যে আবেদন পরীক্ষা শুরু হয়ে গেছে, একেবারে 2026 সালে জানুয়ারি মাস পর্যন্ত পরীক্ষা নিচ্ছে, প্রায় 1 বছর ধরে পরীক্ষা নেবে। ঠিক আছে? সে কারণে মেডিকেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে তোমরা আমাদের একাডেমিতে আসছো, আসার পরে সবার তো মেডিকেল চেকআপ করছি না? চেকআপ করার পরে যখন তুমি আসছিলা,
তখন কি জানছিলে যে তোমার কোনো সমস্যা ছিল মেডিকেলে? হ্যাঁ, যখন চেক আপ করলাম তখন বুঝতে পারলা যে মেডিকেল সমস্যায় এই এই কয়টা সমস্যা বের হয়েছে। আচ্ছা, তখন মন খারাপ হয়েছে নাকি কি হয়েছে? হ্যাঁ, সতর্ক হতে পারছো? তুমি সতর্ক হলা যে আমি এখানে আসলাম সোজার একাডেমিতে কোচিং করতে, আমার এই এই সমস্যা ছিল, আমি তো আগে জানতাম না, এখন আমি তো ঠিক করে নিয়ে যেতে পারবো। মেডিকেল সমস্যা ফাইন্ড আউট করার পরে চিকিৎসার ব্যবস্থা করে দিছি। চিকিৎসা অনেকে শুরু করছো না? কারা কারা চিকিৎসা শুরু করছো হাত তোলো দেখি। মেডিকেল সমস্যা পাওয়ার পরে চিকিৎসা এখানে থেকে শুরু করে ফেলছো, তাই না? এখন তুমি যদি না আসতা, তুমি যদি এইভাবে পরীক্ষা দিতে যাইতা, তাহলে কি তুমি টিকতা? কি মনে হয় তো টিকতা কি? হ্যাঁ, এখন যারা দেখছে অনলাইনে শিক্ষার্থী অনেকে প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে যায়, ঠিক আছে কি? অনেকে জানেই না পরীক্ষায় কি কি হয়, মেডিকেলে কি কি সমস্যা থাকলে বাদ পড়ে যেতে হয়, কোন মেডিকেল সমস্যাটা কিভাবে কোথায় গিয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায়, এগুলো তো অনেকের জ্ঞান নাও থাকতে পারে। তাহলে কি করা উচিত? আগে থেকে মেডিকেলটা ঠিক করে নেওয়া উচিত। এখন যারা আগামীতে পরীক্ষা দিতে যাবে সৈনিক পদে, তারা কি আমাদের একাডেমিতে আসতে পারে? আসলে লাভ হবে, লাভবান হবে না ক্ষতি হবে? হ্যাঁ, যারা চাকরি পাচ্ছে, তোমরা যারা বসে মিষ্টি খাইলা দেখতেছো, তারা কি এখানে এসে ফিট অবস্থায় আসছিল নাকি আনফিট অবস্থায়? তারা ফিট হয়ে তো চাকরি পাইছে না? যদি না থাকতো, না ফিট করতো, তাহলে কি চাকরি হতো? কোনোভাবে হতো না, তাই না? এই বিষয়টা আমি সবসময় বলি তোমাদেরকে, আর্মিতে যেতে চাইলে শতভাগ মেডিকেলটা ফিট করতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এরপরে মেডিকেল হয়ে যাওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা 50 নম্বরের হবে, 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? 5টা। কি কি বিষয়ের উপরে হয়? বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ। শিখাইছি না? সিলেবাস দিছি না? মডেল টেস্ট দিচ্ছ না এখানে? মডেল টেস্ট দিলে কনফিডেন্স বাড়ে। প্রশ্ন যতই কঠিন হোক না কেন, তুমি ধুমাইছে পরীক্ষা দিতে পারবে। অনেকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রশ্নই বোঝে না, 5 নাম্বারই তুলতে পারে না। সে মেডিকেলে হয়তো ফিট হইতে পারে, লিখিত পরীক্ষায় 5 নাম্বার তুলতে পারে না, আউট হয়ে গেল। আমার ছাত্ররা এখানে 5 নাম্বারে চিন্তা করে না, ছাত্ররা চিন্তা করে ফার্স্ট সেকেন্ড কেমনে হওয়া যায়। বুঝতে পারছে কি? পরীক্ষার এই যে প্রস্তুতি নিলা, লিখে রাখবা, 25 সালে গিয়ে পরীক্ষা যখন দিতে যাবা বিভিন্ন ক্যান্টনমেন্টে, তখন গিয়ে দেখবা যে আমার সোলজার একাডেমি ক্লাসে বসে যেগুলো প্রস্তুতি নিছো, তোমাদেরকে যেগুলো শিখাইছি, পড়াইছি, সাজেশন দিছি, হুবহু ওগুলোই কমন আসছে। যদি পড়তে পারো দেখবা যে ইনশাআল্লাহ তুমি গুটি ফিট করতে পারছো। বুঝতে পারছি? এরপরে শারীরিক পরীক্ষা। অনেক প্রার্থী আছে যারা শহরে বড় হয়েছে, ওরা তো খেলাধুলা করে না, খেলাধুলার অভ্যাস কম, শারীরিক পরীক্ষার প্রস্তুতি তাদের একদমই জিরো হয়ে যাবে। দেখা যাবে সে বিম দিতে পারবে না, সে দৌড়াতে পারবে না, সে সিট আপ দিতে পারবে না, সে বুক ডাউন দিতে পারবে না। তো তোমরা যখন আসছিলে তোমাদের এরকম সমস্যা ছিল না? এই কয়দিন ট্রেনিং করে কতটুকু উন্নতি হয়েছে তোমার? হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, তোমার বুক ডাউনের সমস্যা ছিল, স্যার, দৌড়াতে একটা সমস্যা ছিল, বিমের সমস্যা ছিল, এখন তো পারতেছো? জি স্যার, হ্যাঁ, এখন পারি। পারতেছো না? জি স্যার। নাকি পারতেছো না? স্যার না পারি। পারো? জি স্যার। আচ্ছা, তোমার কি উন্নতি হয়েছে? স্যার আমি প্রথমে বাসায় মনে করছিলাম যে আমি সব পারবো, হ্যাঁ। পরে এখানে প্রথমে আসে দেখি কিছুই পারি না। এখন মোটামুটি আমি 1 সপ্তাহ থেকে আসছি, এখন মোটামুটি সবকিছু পারি। গুড, ফাইন। মুবারক, তোমার কি? জি স্যার, আমি মানে চিন্তা করছি সবকিছু পারবো, বাট এখানে এসে আমি বিম দিতে পারছি প্রথমে একটা, এখন 6টা প্লাস দিতে পারি। চিটাবে একটা পারতাম না, আপনাদের সবার সাহায্যে, হেল্পে, মানে বড় ভাইদের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ এখন চিটাবো পারি আমি। তাই না? তোমার কি অবস্থা? জি স্যার, আমার অবস্থা ভালো। আগে মনে করতাম সহজ, কিন্তু এখানে আপনাদের সহযোগিতা আরো ভালো উন্নতি করতে পারছি। পুশ আপ আগে পারতাম 5টা, এখন 15টা ওভার, এবং ভিম আগে পারতাম 5টা, এখন 10টার ওভার। যেমন সিট আপ আস্তে আস্তে এখন উন্নতি হচ্ছে, এবং এখানে আসলে অনেক লাভবান হলাম। আচ্ছা, হেল্প পাইছো তো? জি স্যার। তাই না? জি স্যার। ওকে, বসো। তাহলে এই যে যারা আসলা, যারা ধরো যে লক্ষ্যটা নিয়ে আসছো, লক্ষ্যের দিকে তো আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। লক্ষ্য অর্জন কি একদিনে সম্ভব? এখানে 1 মাসের জন্য আসছো প্রস্তুতি নিতে, বা 2 মাসের জন্য আসছো, এটা শেষ করে এই জায়গার গাইডলাইনটা বাসায় গিয়ে মাঠ না হওয়া পর্যন্ত চেষ্টা করে দেখো,
আল্লাহ যদি রিজিকে না লিখে রাখে তাহলে ব্যর্থতা হওয়ার কোনো সুযোগ নাই। যদি আল্লাহ রিজিকে লিখে রাখে যে তোমার চাকরি হবে না, সেটা আলাদা বিষয়, তাহলে হয়তো বা বাদ পড়ে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা সবসময় পরিশ্রমী ব্যক্তিকে সাহায্য করে। পরিশ্রমী ব্যক্তি তার নিজ হাতে কর্মের মাধ্যমে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। এখানকার গাইডলাইনটা বাসায় গিয়ে SMS না আসা পর্যন্ত চেষ্টা করো, দেখবা রিজিকে থাকলে প্রথম মাঠেই ফার্স্ট সেকেন্ড হয়ে চাকরি নিয়ে আসছো ইনশাআল্লাহ। ঠিক আছে কি? তাহলে শারীরিকের জন্য আমাদের সেনাবাহিনীতে বিম শিখতে হবে, সিট আপ শিখতে হবে, বুকডাউন শিখতে হবে এবং দৌড় শিখতে হবে। এগুলো আমরা শিখছি তো? ঠিক আছে না? ওকে। এছাড়া শারীরিক হয়ে যাওয়ার পরে ভাইবা পরীক্ষা হবে, ঠিক আছে? ভাইভাতে কোন ধরনের প্রশ্ন আসবে, ভাইবার ম্যানারটা কিরকম, ভাইভাতে কিভাবে আচরণ করা উচিত, কিভাবে উত্তরগুলো টেকনিক্যালি দেওয়া উচিত, এই বিষয়গুলো ইনশাল্লাহ তোমাদেরকে যখন আমি ম্যান টু ম্যান ভাইবা নিব সামনাসামনি, তখন তোমরা আরো বেশি শিখতে পারবে, তোমার একটা ভার্স নলেজ গ্যাদার হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছিল বিষয়। তারপর নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি চাকরি পাও সেদিন, ঠিক আছে, চাকরি পাওয়ার পরে তখন একটা টোকেন পাবা। এক সপ্তাহ পরে বাবা অথবা মাকে নিয়ে গিয়ে নিয়োগপত্র নিয়ে আসবা। নিয়োগপত্র আনার পরে তোমার যে ট্রেনিং সেন্টারে যেতে হবে ট্রেনিং করার জন্য, সেই ট্রেনিং সেন্টারে গিয়ে তোমার এক্সরে, তারপর ইসিজি, এরপরে ইউরিন টেস্ট এগুলো দিয়ে আসতে হবে। সেই সাথে 500 মিটার সাঁতার পরীক্ষাও দিতে হবে, সরি 50 মিটার সাঁতার পরীক্ষাও দিতে হবে। শেষ। সাঁতার পারো তো? যারা সাঁতার পারো না, সাঁতার শিখে নিবা, সব বাহিনীতেই সাঁতার কাজে লাগবে। ঠিক আছে কি? এবং সাঁতার হচ্ছিল একটা লাইফ সেভিং একটা শিক্ষা। সাঁতার জানা থাকলে অনেক বিপদে কাজে লাগানো যায়, তাই না? তাহলে নির্বাচন পদ্ধতি নিয়ে ক্লিয়ার তো? এনি কোশ্চেন, এনিবডি? কোনো কোশ্চেন? বলো। স্যার ধারণা অনেক কাগজপত্র আছে, একটা ধরলাম মানে অরিজিনাল নাই, ফটোকপি করতে মার্ক করতে পারবো এতে করে? হ্যাঁ অবশ্যই, সত্যায়িত কপি দিয়ে তুমি যে কোনো চাকরির পরীক্ষায় পাঠ করতে পারবা। টোকেন পাইলে তোমাকে যে সময়টা দিবে, এই সময়ের মধ্যে হচ্ছিল তোমার অরিজিনাল কাগজগুলো ম্যানেজ করে গিয়ে নিয়োগপত্র আনার সময় জমা দিয়ে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? বলো কি প্রশ্ন? মনে করেন আমার কালকে এসএসসি পরীক্ষা, আবার সেদিনে আর্মি এসএমএস আসছে, এখন কি করব? এখন ধরো অনেকে তো কলেজে পড়ছো, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এইচএসসি ফাইনাল যদি পরীক্ষা হয়, একই দিনে যদি তোমার ফাইনাল পরীক্ষার যে কোনো একটা বিষয়ের উপরে পরীক্ষাও আছে এবং সেদিন এসএমএসও আসছে, তখন তুমি কোনটাতে যাবা? অবশ্যই তুমি বোর্ড পরীক্ষায় দিতে যাবা। বোর্ড পরীক্ষা ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? বোর্ড পরীক্ষা ধরো আজকে তোমার পরীক্ষা ছিল, বোর্ডের পরীক্ষা, এবং আজকে তোমার সেনাবাহিনীর এসএমএস আসছে, তুমি নিশ্চিন্তায় আজকে বোর্ডের পরীক্ষাটা দিয়ে আসবে। দিয়ে এসে তোমার যে পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা থাকবে, শুক্র এবং শনিবার ব্যতীত অন্যান্য দিনগুলোতে মোটামুটি বিআরও বোর্ডে পরীক্ষা হয়, ঠিক আছে? তুমি তোমার এডমিট কার্ডটা, তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং পরীক্ষার প্রশ্নটা এবং পরীক্ষার রুটিনটা ফটোকপি করে নিয়ে যাবা। গিয়ে তুমি বলবা যে স্যার আমার তো পরীক্ষা ছিল, বোর্ড পরীক্ষা, সে কারণে আমি আসতে পারিনি, আমার এই যে পরীক্ষার রুটিন, আমার পরীক্ষার এডমিট কার্ড, আমার পরীক্ষার প্রশ্ন, আমার পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, ওরা যখন দেখবে যে না সবকিছু ঠিক আছে, তোমাকে সসম্মানে অবশ্যই পরীক্ষা দিতে যেতে দিবে। বুঝতে পারছি? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে। আর কারো কোনো প্রশ্ন আছে জানার? এরকম কোনো প্রশ্ন থাকলে বলো। আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে মোটামুটি তাহলে আমার নির্বাচন পদ্ধতি নিয়ে ক্লিয়ার তো? আচ্ছা, এখন পরীক্ষার জন্য আমরা সেনাবাহিনীতে তো আবেদন শুরু হলো 21 তারিখ থেকে, আবেদন শুরু হচ্ছে 31 তারিখে শেষ। এখন পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রস্তুতিটা শুরু করব? যাদের কোচিং করার সামর্থ্য আছে, অথবা যাদের বড় ভাই বিভিন্ন বাহিনীতে অথবা সেনাবাহিনীতে চাকরি করে, আত্মীয় স্বজন, কোনো রিলেটিভ যদি চাকরি করে, তুমি তাদের কাছে একটু পরামর্শ নিতে পারো, ঠিক আছে কি? তবে অবশ্যই রিসেন্ট সৈনিকদের কাছে পরামর্শ নিবে। আজ থেকে যদি তুমি 20 বছর আগে বা 15 বছর আগে চাকরি পাওয়া সৈনিকের কাছে পরামর্শ নেও, সেক্ষেত্রে তোমার বর্তমান নির্বাচন পদ্ধতির উপরে তার ধারণা নাও থাকতে পারে। বুঝতে পারছি কি? সত্য কথাটা বললাম, বুঝতে পারলাম? এখন অনেকের রিলেটিভ থাকতে পারে সে 15 বছর আগে বা 20 বছর আগে, 10 বছর আগে আর্মিতে চান্স পাইছিল, এখন সে লেন্স কর্পোরাল অথবা কর্পোরাল হয়ে গেছে অথবা সার্জেন্ট হয়ে গেছে। এখন তুমি যদি তার কাছে পরামর্শ নিতে চাও,
সে যদি বিআরইউ বোর্ডের সাথে সম্পৃক্ততা যদি তার না থাকে, পরীক্ষা নির্বাচন পদ্ধতি যদি তার জানা না থাকে, সেই সময় সেনাবাহিনী আর এখনকার সেনাবাহিনীকে এক আকাশ জমিন তফাৎ হয়ে গেছে, তাই না? ওই আগের সেনাবাহিনী তো আর নাই বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী এখন অনেক স্মার্ট এবং চৌকস বাহিনীতে পরিণত হয়েছে, ঠিক আছে কি? তো তাদের কাছে যদি পরামর্শ নাও, সেক্ষেত্রে হয়তোবা সে তার মতন করে একটা অভিজ্ঞতা তোমাকে দিতে পারে। এটা তোমার বর্তমান প্রেক্ষাপটে কাজে না লাগার সম্ভাবনাটা 100 এর মধ্যে 99%, ঠিক আছে? যারা রিসেন্ট চাকরি পাইছে, তোমার বড় ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি কেউ রিসেন্ট চাকরি পায়, তার কাছে তুমি পরামর্শ নিতে পারো, সে তোমাকে একটা সঠিক গাইডলাইন দিতে পারে। বাসায় বসে বসে শারীরিক অনুশীলন করো, ভালো ডাক্তারের কাছে শরণাপন্ন হয়ে মেডিকেল যদি কোনো চেক আপে সমস্যা থাকে সেটা তোমরা করে ফেলতে পারো। এটা তোমাদের কথা না, অনলাইন স্টুডেন্টের কথা বলছি। আর যারা আমাদের সোলজার একাডেমিতে আসবে, কোচিং করার সামর্থ্য থাকবে, তাদের জন্য তো আমি আছি, আমার স্টাফরা আছে, আমার অন্যান্য সহকর্মীরা আছে, আমরা সবাই তোমাদের জন্য নিবেদিত। তোমাকে কিভাবে ফিট করে আমরা মাঠে তৈরি করে দেব সেটা আমাদের দায়িত্ব, তাই না? এবং কর্তব্য। পরীক্ষা মাঠে যাওয়ার আগে তোমাকে 100% ফিট করাই দায়িত্ব এবং কর্তব্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমির। বুঝতে পারছি? যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, এসে অ্যাটলিস্ট তুমি ঠকবা না, কারণ ভালো জিনিস জানার আসলে শেষ নেই। আসলে ভালো কিছু শিখতে পারবা, ভালো কিছু জানতে পারবা, এবং ভালোভাবে নিজের মেডিকেল সমস্যা থাকলে, যে কোনো সমস্যা, শুধু কালার ব্লাইন্ড বাদ দিয়ে ভাই, যাদের কালার ব্লাইন্ড আছে তারাই শোনা, ঠিক আছে? কারণ কালার ব্লাইন্ড সমস্যা ঠিক করা যায় না, বুঝতে পারছি? এটা বাদে যে কোনো সমস্যা যদি থাকে, সৈনিক হওয়ার জন্য যা যা সমস্যা যদি থাকে সেটা নিয়েও যদি আসো, আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব ভালো ভালো ডাক্তারের কাছে দেখায় তোমার চিকিৎসার ব্যবস্থা করে দেয় এবং মাঠের জন্য যতটুকু সম্ভব প্রস্তুত করে দেয়া, ফিট করে দেয়া, ঠিক আছে? এটাই। লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ এগুলো একটু করতে হবে। যারা একাডেমিতে আসো, বসে তোমাদের যে শীট দেওয়া হয়েছে, যে সাজেশন দেওয়া হয়েছে এবং যে মডেল টেস্ট গুলো দিছি সেগুলো পড়ো, তাহলে দেখবে ইনশাল্লাহ পরীক্ষায় তুমি অবশ্যই ফার্স্ট সেকেন্ড হবা, থার্ড হওয়ার কোনো অবকাশ নেই, ঠিক আছে? এটাই। আর শারীরিক প্রস্তুতিটা তো চলছেই আমাদের এখানে। যারা আসতে পারছো না, একটু সকালে উঠে দৌড়াদৌড়ি করতে হবে, বুক ডাউন দিতে হবে, সিট আপ দিতে হবে, বিম দিতে হবে, চিন আপ দিতে হবে, এগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ নিজের শারীরিক ফিটনেসটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই তো শেষ হলো মোটামুটি। আর সাঁতার যারা জানো না তারা একটু সাঁতার শিখে নেবা, পুকুরে শিখে নাও। অবশ্যই একটা সতর্কতামূলক কথা বলে দিই, পুকুরে অথবা সুইমিং পুলে নামার সময় সাঁতারে কিভাবে করতে হবে, অনেকে কানের ভিতরে পানি ঢুকে গিয়ে কানের পর্দায় নষ্ট করে ফেলে, ফুটো করে ফেলে, ওটা তো তখন মেডিকেলে বাদ পড়ে যাবে। পুকুরে যদি সাঁতার কাটতে হয় অথবা সুইমিং পুলে সাঁতার যদি কাটতে যাও বা শিখতে যাও, অবশ্যই তুলোর মধ্যে একটু তেল লাগাবা বা অলিভ অয়েল লাগাবা, নারিকেল তেল অথবা অলিভ অয়েল একটু ভিজাই নিবা, 2 ক্যানের তুলো এইভাবে গুজে দিবা, 2 ক্যানের তুলো গুজে দিয়ে তুমি পানিতে যতই ঝাপাঝাপি করো না কেন কানের ভিতরে পানি যাবে না। এতে করে তোমার কানের পর্দা ভালো থাকবে, তোমার কান ইনফেকশন হবে না, ঠিক আছে? মনে থাকবে তো? এটাই। তো যাই হোক, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, শুধুমাত্র কিছু সতর্কতামূলক কথা বলে শেষ করে দেব। বুঝতে পারছো? বাংলাদেশ সেনাবাহিনীতে যে 3টা সার্কুলার হয়, ট্রেড 1, ট্রেড 2 এবং এমওডিসি, ঠিক আছে? সৈনিক পদের জন্য 3টে সার্কুলার প্রকাশিত হয়। বর্তমানে তো এমওডিসি সার্কুলারও তো রানিং রয়েছে। এই সার্কুলার গুলোতে যারা আবেদন করছো এবং করবা, যারা পরীক্ষা দিতে যাও, তোমাদেরকে অবশ্যই সৎ হতে হবে, সঠিক গাইডলাইন মানতে হবে, দিক নির্দেশনা মানতে হবে, ঠিক আছে? সৎ হতে হবে কোন ক্ষেত্রে? চাকরি পাওয়ার ক্ষেত্রে। তুমি যদি দালালের কাছে যাও, দালালের শরণাপন্ন হও, দালালকে যদি টাকা দিতে চাও, দালাল প্রতারকের ট্রাপে যদি পড়ে যাও, তোমার টাকা কিন্তু অনেক খরচ হবে। দালাল আজকে বলবে চাকর টাকা দেন, ওই অফিসারের সাথে কথা বলতে যেতে হবে, তার জন্য টাকা দেন, এটা করতে হবে, ওটা করতে হবে। দেখবা যে তোমার মাথা খারাপ করে ফেলছে, তোমার বাবার মাথা খারাপ করে ফেলছে। কোনোভাবেই দালাল প্রতারকের খপ্পরে পড়া যাবে না। সেনাবাহিনীতে সম্পূর্ণ নিজের যোগ্যতা চাকরি হয় এবং চাকরি হয়ে আসছে। যারা বলে টাকা পয়সা দিয়ে চাকরি পাইছে তারা মিথ্যা কথা বলছে।
তুমি চাকরি পাইছো নিজের যোগ্যতায়, তুমি দালালকে টাকা দিছো, কিন্তু চাকরি পাইলা নিজের যোগ্যতায়, নাম কার হলো? দালালের। বুঝাতে পারছি কি? এবং যেদিন চাকরি পাবা, টোকেন পাবা, নিয়োগপত্র পাবা, সেদিন ওখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা তোমাদের কাছে বারবার জানতে চাবে যে তোমরা কাউকে টাকা দিচ্ছ কিনা, দালাল ধরছো কিনা, প্রতারক ধরছো কিনা। তোমরা আমাদেরকে বলো, আমরা সেটা উদ্ধার করার ব্যবস্থা করে দেবো, কারণ তুমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরি পাচ্ছ। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3টা বাহিনীতে যোগ্যতা থাকলেই নিজের যোগ্যতায় চাকরি হয়। বুঝাতে পারছি? কোনোভাবেই দালালের খপ্পরে পড়বে না। বুঝাতে পারলাম? কোনোভাবেই না। আল্লাহ যদি রিজিকে রাখে, তোমার তো যোগ্যতা বাড়াইছো, তুমি মেডিকেলে ফিট করছো, তুমি লেখাপড়া শিখছো, তুমি শারীরিক ফিটনেস বাড়াইছো, তাহলে তোমার ভয় কিসের? তোমার ভয় কিসের? তুমি নিজের যোগ্যতা যাও, SMS পাওয়ার পরে ক্যান্টনমেন্টে পরীক্ষা দিতে যাও, তোমার নিজেকে তুমি প্রমাণ করো সব বিষয়ে, তুমি দেখবা যে কোথাও কোনো টাকা দেওয়া লাগবে না, এমনি চাকরি হয়ে গেছে। বুঝতে পারছি? এখন হ্যাঁ, প্রস্তুতির ক্ষেত্রে ধরো তোমরা আমাদের একাডেমিতে আসছো, এসে তুমি একটা কোচিং ফি দিয়ে কোচিং করছো, এখানে তোমার থাকা খাওয়ার খরচ আছে, সিট ভাড়া আছে, আছে না? লেখাপড়ার খরচ আছে। এটা কি তুমি অপচয় করছো? খারাপ পথে ব্যয় করছো? তুমি তো তোমার প্রাপ্য জিনিসটাই তো আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছ না? এই যে যারা মেডিকেল সমস্যা জানার পরে মেডিকেল ঠিক করছো এখানে আমাদের পরামর্শে ভালো ভালো ডাক্তারদের কাছে গিয়ে, তুমি কি সেই টাকাটা অপচয় করছো? অন্যায় পথে ব্যয় করছো? তোমার নিজেকে ফিট হওয়ার পিছনে তো তুমি ব্যয় করছো, ব্যয় করছো না? এই ব্যয় কোনো লস নাই। এই ব্যয় তোমাকে তোমার দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে কাজ করছে, কাজ করছে না? এখন তুমি যদি মেডিকেলে ফিট না হয়, দালালকে ধরলা কয়েক লাখ টাকা দিয়ে, ওই অবস্থায় চাকরির মাঠে গেলে কে তোমার চাকরি দিবে? দিবে? দিবে না। এগুলো বুদ্ধি খাটায় কাজ করতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে, লাইভে আমি এই দালাল প্রতারক নিয়ে কথা বলি। এটা অনেকে মন খারাপও করতে পারে, অনেক ভিউয়ার্স রয়েছে, মন খারাপও করতে পারে, অনেকে আবার গালিগালাজও করতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয় ভাই। কারণ আমাদের সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে পরিচালিত হয়ে আসছে সুনামের সাথে। প্রতি বছরই এখানে কত ছেলে চাকরি পাচ্ছে, কত ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। সবাই আনফিট অবস্থায় আসে, ফিট হয়ে নিজের যোগ্যতায় চাকরি পাচ্ছে। বুঝতে পারছো কি? তো গর্ব মনে হয় আমার নিজের কাছে যে এই প্রতিষ্ঠান দিয়ে, এই প্রতিষ্ঠানে এসে অনেকে রিজিকের ব্যবস্থা হচ্ছে হালাল পথে, ঠিক আছে? সবসময় হালাল পথে থাকবা, হালাল পথে রিজিক তালাশের ব্যবস্থা করবা, চেষ্টা চালাবা, দেখবে যে আল্লাহ তোমাকে রহমত করছে, বরকত দান করছে। বুঝতে পারছো কি? তাহলে সবাই ভালো থাকো। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। যারা অনলাইনে শিক্ষার্থী, আমাদের জানুয়ারির 2 তারিখ থেকে বড় একটা ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ। তো যারা কোচিং করতে চাও অবশ্যই আমাদের জানুয়ারির 2 তারিখের আগে আমার সাথে যোগাযোগ করবা, কথা বলবা, কিভাবে আসতে হবে বিস্তারিত আমি ভর্তির ব্যাপারে সবকিছু তোমাদেরকে হেল্প করব, বলে দেব। আর আসলে স্বপ্ন পূরণের জায়গায় তুমি এক ধাপ না, অনেক ধাপ এগিয়ে যাওয়া, ঠিক আছে কি? যারা বসে আছে তারা যে স্বপ্নটা নিয়ে আসছিল, ওদের সামনেই আমি বলছি, কারো 15 দিন, কারো 20 দিন, কারো 10 দিন, কারো 1 মাসের কাছাকাছি ট্রেনিং হয়ে যাওয়ার পরে সেই স্বপ্নটা এক ধাপের তো নয়, কয়েক ধাপ এগিয়ে গেছে কিনা? কারণ তারা এখন জানে কিভাবে নিজের যোগ্যতায় সৈনিক হইতে হয়। জানো কিনা? জানো তো? এই জানাটা যদি থাকে তাহলে ইনশাল্লাহ নিজের যোগ্যতায় একদিন সৈনিক হয়ে বাবা মার মুখে হাসি ফোটাতে পারবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেকে বিলিয়ে দিতে পারবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।